হ্যালো, ইটস রেকর্ডিং। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা দ্য পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড এই বইটার লাস্ট পর্ব নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন আজকে জহির ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের এই বইটা নিয়ে আলোচনা করতেছি। গত 3টা পর্বে মানে 15টা চ্যাপ্টার কভার হয়েছে। এখন আশা করি বাকি 5টা চ্যাপ্টার আমরা আজকে কভার করব। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা একটু স্লাইডে দেখি, প্রথম স্লাইডটা। ইয়োর ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড হারমোনিয়াস হিউম্যান রিলেশনস। আমরা 15টা চ্যাপ্টার ইতিমধ্যে কভার করেছি। যারা দেখেন নাই তারা আশা করি দেখবেন আমাদের চ্যানেলে, দি অরিজিনাল পডকাস্ট এই চ্যানেলটায়। আর সাবস্ক্রাইব করবেন যদি আরো এরকম ভিডিও চান। আচ্ছা, এটা বাইবেলের ম্যাথিউ 7 চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 12 বলা হয়েছে, অল থিংস হোয়াটসোএভার ইয়ে উড দ্যাট মেন শুড ডু আনটু ইউ। আচ্ছা, অল থিংস হোয়াটসোএভার ইয়ে উড দ্যাট মেন শুড ডু আনটু ইউ ডু ইয়ে ইভেন সো টু দেম। মানে বলা হয়েছে যে আপনি যেরকম মানুষের থেকে ব্যবহার আশা করবেন এরকমই ব্যবহার করবেন মানুষের সাথে। এটা আর্কাইক একটু ল্যাঙ্গুয়েজে আছে। তারপরের স্লাইডে যদি দেখি, এখানে বলা হয়েছে হোয়েন ইউ বিকাম ইমোশনালি মেচার ইউ ডু নট রেসপন্ড নেগেটিভলি টু ক্রিটিসিজম অ্যান্ড রেজেন্টমেন্ট টু আদার্স। মানে যখন আমরা, আচ্ছা আমরা এই জিনিসটা একটু আলোচনা করি। আমরা মূলত মানুষদের কথায় বা আমাদের কোনো ক্রিটিসিজমে আমরা কিন্তু মানে ওটাকে নেগেটিভলি দেখি, যে কেন আমাকে ক্রিটিসাইজ করলো বা আমার কেন ভুল ধরলো। হ্যাঁ, হয়তো সে আমার ভালোর জন্য করেছে অথবা তার ভালোর জন্য করেছে, এটা সমস্যা না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এটাকে আমাদের মানে কনস্ট্রাকটিভলি নিতে হবে। মানে আমাদের তো ভুলও থাকতে পারে। আর মেচার যারা, অর্থাৎ যারা ইমোশনালি ম্যাচিওরড হয়েছে, তারা মূলত এটারে নেগেটিভলি নেয় না। তারপরে যদি দেখি স্লাইডটা, to do so when to do so would mean that you had descended to that state of low mental vibration and become one with the negative atmosphere of the other. মানে এটা বলছে যদি আমরা এরকম নেগেটিভলি রেসপন্স করি কোনো মানুষের কথায়, তাহলে লো ভাইব্রেশনে আমরা চলে যাব। আর যেটা আমাদের এই বইয়ের পুরোপুরি বিপরীত, আমাদের বলে ভাইব্রেশনটা হাই রাখতে, মানে লো ভাইব্রেশনে বা নেগেটিভ ভাইব্রেশনে যেতে না বলে। আচ্ছা, পরে যদি আমরা দেখি, সিগমন্ড ফ্রয়েড, একজন অস্ট্রিয়ার মানে অ্যানালিস্ট, সে বলছে যে আনলেস দ্য পার্সোনালিটি হ্যাজ লাভ ইট সিকেন্স অ্যান্ড ডাইস। বলছে যদি কোনো মানুষের ভিতরে ভালোবাসার গুণটা না থাকে, তাহলে সেটার মানে সিকেন হয়ে যায়, অর্থাৎ মানুষ অসুস্থ হয়ে যায় এবং ডাই হয়ে যায়, মারা যায়। আচ্ছা, পরে যদি দেখি, লাভ ইনক্লুডস আন্ডারস্ট্যান্ডিং। এখন বলতেছে লাভ মানে কি, ভালোবাসা মানে কি, এটা মানে বলতেছে আন্ডারস্ট্যান্ডিং, মানুষকে বুঝতে পারা, গুড উইল অ্যান্ড রেসপেক্ট ফর দ্য ডিভিনিটি। মানে এই কথাটার সাথে যদি কোনো অ্যাড করার থাকে করতে পারেন ভাই। মানে ভালোবাসার যে পয়েন্টটা আমরা আনছি, যে ভালোবাসা মূলত কিভাবে ভালোবাসে, এখন ভালোবাসতে গেলে বলতেছে আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। প্রথম এটাই বলতেছে আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে। হ্যাঁ, এবং গুড উইল থাকতে হবে, অর্থাৎ ভালো চাওয়া, মানে মানুষের প্রতি আমি ভালো চাই, মানুষ একটা কিছু অর্জন করুক সেটা চাইতে হবে। এখানে কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট আছে না, তাহলে ভালোবাসা যে হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো মাথায়। হ্যাঁ, লাভ when you cannot understand you cannot love, মানে এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই সত্য। সাপোজ সেটা স্টাডি রিলেটেড হোক, একটা পার্সনের সাথে পার্সনের বন্ডিং এর ক্ষেত্রে হোক। সো ভালোবাসা তৈরি হওয়ার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ওই সাবজেক্টটাকে, ওই টপিকটাকে বা কোনো একটা মানুষের সাথে যদি সম্পর্কটা হয়, তখন সেটা এই কি বলে ওই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক আছে? সো এটা মানে জাস্ট ভালো লাগলো আর কি পয়েন্টটা। আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে না যে পড়াশোনা ভালো লাগে না অনেকের। কারণটা আমি রিলেট করতে পারি। যখন একটা সময় ছিল যে আমি একটা পার্টিকুলার সাবজেক্ট পড়তে গিয়ে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার ছিল না। তো ওইটা আমার পছন্দ না, ভালো লাগে না পড়তে। কারণ আমি এটা বুঝি না তো। যেটা না বুঝি সেটা তো ভালো লাগবে না। ভালোবাসা তৈরি হওয়ার তো প্রশ্নই আসে না। সো হ্যাঁ, এইজন্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ও দরকার। যদিও এই চ্যাপ্টারটা হিউম্যান রিলেশনস নিয়ে কথা হচ্ছে,
সো হ্যাঁ ওই এটা মূলত হিউম্যানেরকেই হ্যাঁ মানে হিউম্যানের গুডউইল চাওয়া, তাকে রেসপেক্ট করা ডিভিনিটির জন্য, তো এটা বলছে মানে। তো এখানে মানুষকে একটা পয়েন্ট আমার ভালোবাসতে কাছে হইলে আসলে মানুষকে বুঝাও ইম্পর্টেন্ট, যেটা আর কি মনে হইলো যে হ্যাঁ একটা মানুষকে যদি ভালোবাসতে চাই তাকে বুঝা ইম্পর্টেন্ট, গুডউইল তো থাকতেই হবে, রেসপেক্ট তো হ্যাঁ। থাকতেই হবে। আর এখানে বলছে কিন্তু রেসপেক্ট ফর দ্য ডিভিনিটি ইন দ্য আদার পারসন, মানে রেসপেক্টটা করব এটার একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, মানে এটার ভিতরে আমার ডিভিনিটির টাচ থাকতে হবে, যে লোকটা আসলে ডিভাইনলি টাচড কিনা আর অ্যাটিউনড কিনা, এই কারণে মানে ওইটা হিসাবে আমাদের ভালোবাসতে হবে। হুম। আচ্ছা, পরের এটা দেখি, এখানে কি বলা ছিল, যেমন দ্য মোর লাভ অ্যান্ড গুডউইল ইউ এমানেট অ্যান্ড এক্সিউট, দ্য মোর কামস ব্যাক টু ইউ, মানে যত আমি ভালোবাসা এরকম ভালোবাসা দিতে পারবো তত আমার কাছে আসবে। আচ্ছা, পরে টু আন্ডারস্ট্যান্ড অল ইজ টু ফরগিভ অল, মানে বলছে যদি কাউকে আমি বুঝতে চাই তাহলে আমার মানে তাকে ক্ষমা করতে হবে। ওকে। সবাইকে যদি বুঝতে চাই তাহলে সবাইকে ক্ষমা করতে হবে। জিনিসটা আমার কাছে কেন ভালো লাগলো, কারণ যখন আমি কাউকে মানে ক্ষমা না করি, তারকে নিয়ে কিন্তু আমার চিন্তাও করতে মনে চায় না, মানে তার ব্যাপারে আমার চিন্তাও করতে ভালো লাগে না, অর্থাৎ যে আমার কাছে অপরাধী বা খারাপ মানুষ হুম। তাকে নিয়ে আমি কিন্তু চিন্তাও করি না। তাহলে যাকে ইন্টারেস্টিং। নিয়ে চিন্তা করব না তাকে জানবো কিভাবে, চিনবো কিভাবে? হ্যাঁ, পয়েন্টটা ভালো যে কাউকে হ্যাঁ বুঝতে হইলে তাকে মাফ করে দেওয়া উচিত। তা- হ্যাঁ, হ্যাঁ, এরকম এবং হতে তাকে পারে ওটার যে পরে বুঝতে। হুম, এরকম হইতে পারে যে এরকম যেহেতু হিউম্যান রিলেশনের কথা আসতেছে, আমাদের মধ্যে যখন আর্গুমেন্ট হয়, তারপরে হ্যাঁ হইতেছে যখন ভিন্ন, ভিন্ন ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ তে আমরা যদি কাউকে জাজ করি, এটা রিলিজিয়ান পার্সপেক্টিভ এ সাপোজ একটা রিলিজিয়াস পিপল আরেকটা রিলিজিয়াস পিপল কে যদি জাজ করে, হ্যাঁ বা এই ক্ষেত্রে আসলে এই যদি আর্গুমেন্টটা হয়ে যায় কোনো না কোনো কারণে, তখন আরেকটা মানুষকে বুঝতে হইলে তার প্রতি যেই তার ফরগিভনেসটা বলতে তার প্রতি নেগেটিভ ধারণাগুলাকে আগে দূর করে নিতে হবে। তুমি যেটা বললা হ্যাঁ ওইটাই ইট মেক সেন্স যে তার প্রতি যদি আমার গ্রুজ থাকে না, হ্যাঁ? তাহলে সে হ্যাঁ আর ওই ব্যাপারে কথা বলতেই চাবে না। আমি একটা এক্সাম্পল দিই, রিয়াল লাইফ এ একটা ঘটনা। ফর ইনস্ট্যান্স কিছুদিন আগে অ্যাম একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হচ্ছিল। মানে এখন আমি রিলেট করতে পারতেছি ওই ঘটনাটার সাথে। সো তার সাথে কথা বলার একটা পর্যায়ে মানে আমরা একটা এটাও একটা হিউম্যান রিলেশন এর একটা পার্সপেক্টিভ নিয়েই আমরা ২ জন মিলে আরেকটা ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতেছিলাম। মানে ইন আ পজিটিভ ওয়ে। আচ্ছা অ্যা মানে কিছু একটা প্রবলেম নিয়ে। তো এখন যাই হোক এট দ্যা ওই ঘটনাটার একটা ক্রমে বলতেছিলাম যে, আমরা আচ্ছা এটা নিয়ে এত ভাবতেছি কেন? কারণ আমরা হুম ভাবতেছি কারণ ওই মানুষটাকে আমরা কেয়ার করি। মানে আমরা ২ জন আরেকটা হ্যাঁ ফ্রেন্ডকে কেয়ার করি। তখন আমি বললাম, হ্যাঁ, উদাহরণস্বরূপ যে, "আচ্ছা ঠিক আছে দেখ, এখন এই সময় যদি আমি শেখ হাসিনার ব্যাপারে টপিকটা আনি, হ্যাঁ? তাহলে কি কথাটা আমাদের এতক্ষণ মানে এত লেন্দি করতাম না। যখনই শেখ হাসিনার কথা আচ্ছা বললাম, সে আমাকে বলল, 'ধুর! এই টপিক বাদ দেও।' মানে আচ্ছা এবং সে হচ্ছে শেখ হাসিনাকে একদমই পছন্দ করে না। আমি জাস্ট হুম যেই হোক XYZ এরকম বাংলাদেশে বহুত মানুষ আছে। সো হ্যাঁ এইটা বলার উদ্দেশ্য হইতেছে যে মানে একটা মানুষকে বা মানুষের ব্যাপারে যদি আমি 100% গ্রুজ ফিলিং থাকে, আমি বলতেছি না যে এই সবসময় যে মানে কারো প্রতি ঘৃণা আসা, আ খারাপ আমি জানি না। এটা আমি এটা ওই ব্যাপারে যাচ্ছি না। বাট যখনই আমি কাউকে বুঝতে চাবো, তার ব্যাপারে এই ফরগিভনেস টা যদি না থাকে, তাকে আমি স্টাডিও করতে পারব না। হ্যাঁ হ্যাঁ? এটাই। তার কোন আসপেক্ট নিয়েও কিন্তু আমি আলোচনা করতে পারব না। তার হ্যাঁ ভিতরে কারণ আমার ভালো কাছে ভালো লাগবে না, মানে লাগবে না। তাকে তার কথা শুনলে আমার কাছে মনে চাবে যে এই টপিকটা বাদ দিই, হুম, তাহলে তো এবং হিউম্যান তাকে রিলেশন এ স্টাডি হ্যাঁ, করা যাবে। হিউম্যান রিলেশন এ তাহলে এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। মানে ওটা খুবই হুম এক্সট্রিম এক্সাম্পল যদিও আসছে আলোচনায়। সো সাপোজ পারিবারিক কোন্দল। পারিবারিক হুম কোন্দলে যদি আমরা মিউচুয়াল আম একটা মিউচুয়াল একটা সলিউশন চাই, ওই হুম ক্ষেত্রে এই যে ফরগিভনেস টা কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ আমি যদি কাউকে ফরগিভ করতে না পারি, ভুল কার সেটা আমি এনালাইসিস এ যাচ্ছি না। কেউ যদি চায় যে না আমরা একটা সলিউশন এর দিকে যাবো, তাহলে ফার্স্ট হুম স্টেপটা শুরু হইতে হবে ওকে আর্গুমেন্ট হইছে, কোন কারণে ঝামেলা লাগছে। আচ্ছা আমরা নিজেদেরকে মানি গ্রুজ ফিলিং টা দূর করে নেই। একজন আরেকজনকে মাফ হুম। করে দেই। তারপরে গিয়ে আমরা আলোচনা করি, এনালাইসিস করি। কিভাবে এটাকে সলিউশন এর দিকে নেওয়া যায়। ওকে। হ্যাঁ সেটাই, মানে স্টাডি আমি করার আমার জন্য হইলো। আন্ডারস্ট্যান্ডিং টাই একটু শেয়ার করলাম।
মানে না, এটা এভাবে রিয়েল লাইফ থেকে বলছেন যে একজন মানুষ তার কথা শুনে মানে তার টপিক আলোচনাই করতে আগ্রহী না, তাহলে তার সম্পর্কে শিখবে বা জানবে কিভাবে? হুম এটাই আর কি। ভালো একটা পয়েন্ট আছে। পরে যদি দেখি, মানে দ্য হারমোনি অফ দ্য পাস্ট ইজ দ্য হারমোনি অফ দ্য হোল, সরি হারমোনি পার্ট অফ দ্য পার্ট পার্ট, মানে হ্যাঁ পার্ট, হ্যাঁ। যে আমাদের দেখেন হোল আর পার্ট বলতে আমি যতটুকু বুঝতেছি রাইটার এ জায়গায় মানে সৃষ্টিকর্তাকে হোল বলতেছে আর আমাদেরকে বলতেছে পার্ট। ওকে হুম হ্যাঁ, তাহলে আমরা যদি পার্টের ভিতরে হারমোনি আনতে পারি, ওটা আলটিমেটলি হোলেরই একটা হারমোনি। আর হোলের ফর দ্য হোল ইজ দ্য পার্ট অ্যান্ড দ্য পার্ট ইজ দ্য হোল। মানে অনেক ডিপ আমরা মেসেজ। আল্লাহর, আল্লাহ আমাদের জন্য। মানে আমরা যদি হোল হইতে চাই, হোলের ভিতরে ঢুকতে চাই, তাহলে আমরা যে পার্টের ভিতরে আমাদের হোল হইতে মানে হারমোনি থাকতে হবে। হুম হারমোনিটা হইলেই আমরা কেবলমাত্র হোলের যে হারমোনিটা আছে ওটার ভিতরে ইনক্লুড ওটার ভিতরে হতে পারবো। ঢুকতে পারবো। ওকে, হ্যাঁ, ঢুকতে পারবো। এটা আমার কাছে ভালো লাগছে মানে পয়েন্টটা। এটাও তো ওই যে কি জানি বলে না, যেজন ওই জীবে প্রেমেছে যেজন সেজন করে সে বেশি ঈশ্বর। হ্যাঁ, এটার ঈশ্বর, সাথেও হ্যাঁ। কানেক্টেড। মানে আমাদের তো হ্যাঁ, এখন সরাসরি ঈশ্বরের কাছে ঈশ্বরকে সাথে একটা হারমোনিয়াস রিলেশনশিপ বিল্ড করার যদি আমরা মাধ্যম বলি, তাহলে যেই মানুষগুলার মানুষের সাথে সম্পর্ক ভালো, তার মানে তার সাথে তার ঈশ্বরের সম্পর্ক ভালো। ঠিক আছে? হ্যাঁ। মানে নিজের সাথে নিজের যা সম্পর্ক ভালো আছে সে হ্যাঁ, তার এটাও হ্যাঁ, সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত। এটাও আসে। হ্যাঁ, নিজের সাথে নিজের। হ্যাঁ, কারণ ওটা আরো ইন্ডিভিজুয়ালিস্টিক, আরো পার্ট এর হ্যাঁ। একদম আ আরো গভীরে যাওয়া যায়। কোর বিষয় আবার যেমন যেটা আমরা দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটার ভিতরে দেখছিলাম, যে ইন্টারপার্সোনাল, সরি, মানে কি বলে, ইন্ট্রাপার্সোনাল না ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রা। ইন্ট্রাপার্সোনাল, হ্যাঁ, পরেরটা হ্যাঁ, ইন্টারপার্সোনাল, মানে নিজেদের ব্যক্তিগত জীবনে যেটা ওইটার কথা আগে। আচ্ছা, পরের স্লাইডটা দেখি। আচ্ছা, এটা তো আমাদের 16 নম্বর চ্যাপ্টারের শেষ স্লাইড ছিল। আপনার যদি থাকে একটু আনেন, নাহলে হ্যাঁ, ১৬ পরেরটাই নাম্বার দেখি। চ্যাপ্টারে আমার আমার কিছু ছিল। আমার ইয়েটা একটু দাও। আচ্ছা, তাইলে দেই। অলরেডি তো আমি ওই ম্যাথিউর যে লাইনটা হ্যাঁ, হ্যাঁ। বলছো, ওইখানে মানে শুরুর লাইনটা খুব মানে ভালো লাগছে। যে একটা হারমোনিয়াস হিউম্যান রিলেশন তৈরি করতে হলে ১ম কাজটা কি? জাজ নট দ্যাট হুম, ইউ বি নট জাজড। মানে আমি যদি জাজড না হইতে চাই, তাহলে আমি কাউকে জাজ করব না। ১ম কাজটাই এটা। হুম, মানে জাজমেন্টাল হওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয় না? হ্যাঁ? হুম। এটার ১ম কাজটাই হচ্ছে অন্যকে জাজ করা শুরু করা। হ্যাঁ, হ্যাঁ? আর তাইলে এই জাজ করাটা একটু বন্ধ করা উচিত। কারণ আচ্ছা, এটার আরেকটা সরি, আমার আরেকটা স্লাইড আছে। এটা দিয়ে একটু শুরু করি। আমি এটা দিয়ে একটু পরে আসতেছি। আম আচ্ছা, পরেরটা যান। ১ম টা। আচ্ছা, স্লাইড তো আপনার মানে কন্ট্রোলে আছে, সমস্যা নাই তো। ওকে। এই চ্যাপ্টারের যেই ৩ টা ইম্পোর্টেন্ট লেসন, মানে এগুলা হুম, কানেক্টেডই। তুমি অলরেডি বলছো যে ৩ টা কাজ। As you would that, men should think about you. মানে would that বলতে এখানে উইশ করার বলা হ্যাঁ, বোঝানো হয়েছে। যে আমি যদি এরকম একটা উইশ করি যে মানুষ আমার ব্যাপারে এরকমভাবে চিন্তা করুক, তাহলে আমারও উচিত আমি ঠিক ওইভাবে যেন চিন্তা করি। ফর ইনস্ট্যান্স আমি হ্যাঁ, চাই যে মানুষ আমার ব্যাপারে পজিটিভ চিন্তা রাখুক। আমি একটা ভালো মানুষ এটা চিন্তা রাখুক। তাহলে আমাকেও এই চিন্তাটা ডেভেলপ করতে হবে যে আমি ওই মানুষটা মানে ভালো। আমি নিচে পজিটিভ। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই মানুষটা মানুষটা ভালো পজিটিভ। এবং হুম, তার কাছ এটা থেকে বুঝতে পারছি। হ্যাঁ, প্রোডাক্টিভ আউটকাম, মানে আমি যেটা চাই যে মানুষ আমার ব্যাপারে চিন্তা করুক, তো আমার চিন্তাগুলোও হ্যাঁ, মানুষের ব্যাপারে ঐরকম থাকতে হবে। ১, থাকতে হবে। আমি যদি চাই যে মানুষ আমার ব্যাপারে একটা ভালো ফিলিং ক্রিয়েট করুক, হুম, মানে দে ফিল গুড অ্যাবাউট মি, তাহলে আমারও উচিত যে আমিও তাহলে অন্যের ব্যাপারে ভালোভাবে ফিল করি। হুম, এবং লাস্টে যেটা বলছে অ্যাক্ট এর কথা, আমি যদি চাই যে মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, as you want men to act toward you, আমি যেরকমটা চাই যে মানুষ আমার সাথে এরকমভাবে ব্যবহার করুক, তাহলে আমারও উচিত যে আমি তাদের প্রতি ঠিক ওইভাবে। ওইভাবে ব্যবহারটা করি। এই হুম, ৩ টা লেসন আমার কাছে খুব ভালো লাগছে। যে এটা হচ্ছে হারমোনিয়াস রিলেশনশিপ ডেভেলপ করার জন্য কোর ৩ টা প্রিন্সিপাল হইতে পারে। কারণ হুম, রিলেশনশিপ গুলা তৈরি হয় কিসের মাধ্যমে? মূলত থিংকিং, ফিলিং এবং অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন তো হ্যাঁ, আল্টিমেটলি কিন্তু অ্যাকশনের একদম
গোড়ার দিকে যে চিন্তাটা সেটা হচ্ছে থিঙ্ক। চিন্তা দিয়ে Thinking. শুরু হয়, অ্যাকশন দিয়ে সেটা শেষ হয়। তো আমি যদি অ্যাকশন যেটাই করি না কেন এটা আমি চিন্তা ছাড়া করতে পারি না, তাই না? হ্যাঁ, সুতরাং চিন্তাটা পজিটিভ আনতে হবে, অ্যাকশনটাও পজিটিভ করতে হবে। এখন চিন্তা পজিটিভ করে রাখলাম কিন্তু অ্যাকশন পজিটিভলি করলাম না, তাইলে কিন্তু হিউম্যান রিলেশনশিপ সুন্দরভাবে ডেভেলপ হবে না। হুম, সো সেটাই। এবং আর চিন্তা খারাপ রেখে আসলে অ্যাকশন ভালো করাই যায় না। এটা ইম্পসিবল। এটা হয়তোবা অ্যাক্টিং হুম, করে মানে যে অ্যাক্টিংটা আমরা অভিনয় করতে পারি, বাট ওই হুম, অভিনয়টা সাস্টেইনেবল হয় না। ওইটা আল্টিমেটলি একটা সময় ব্রেকডাউন করে। সো আমার চিন্তা, আমার হ্যাঁ, অনুভূতি আর আমার হইতেছে অ্যাকশন। এই ৩ টা জিনিসের সমন্বয় যখন মানি আমি যেরকমটা চাই আমার সাথে এরকম হোক, আমার উচিত ওই মানুষটার প্রতি বা অন্যদের প্রতি আমি সেম একইভাবে চিন্তা, অনুভব এবং কাজগুলা করি। হ্যাঁ, এখানে সেটাই। পরের তারপরে লাইনটা যদি বলি, ওই যে একটা এক্সাম্পল এর কথা ওরা বলতেছে যে আমরা প্রায় দেখা গেছে যে we may be polite and courteous to someone in your office, but when his back is turned, you are very critical and resentful. এটা কিন্তু খুব কমন এক্সাম্পল পৃথিবীতে বা আমরা প্রায় হুম, জানি যে আমরা খুব সুন্দরভাবে কথা বলতেছি একজন মানুষের সামনে। খুবই নম্রতা দেখাচ্ছি, ভদ্রতা দেখাচ্ছি, তার প্রেইজ করতেছি। বাট যখনই সে চলে যাচ্ছে তার অ্যাবসেন্স এ তার ক্রিটিসিজম শুরু হচ্ছে। তার হুম, প্রতি অসন্তোষ প্রকাশ হচ্ছে। দিস ইস নট a গুড প্র্যাকটিস। তাইলে না, এটা যদি আমি করি, এই অ্যাকশনটা এটা কিন্তু আমি অ্যাকশনের থ্রুতে দেখাইতেছি। হুম, তার মানে আমার সাথেও অন্য মানুষ সেম অ্যাকশন করবে। এখন হ্যাঁ, আমি যদি চাই যে অন্য একটা মানুষের তার অ্যাবসেন্স এ উচিত হইল কি তার সম্মানটাকে প্রিজার্ভ করা। হুম, ঠিক আছে? খেলার ছলেও তার উম মানি পচা গুণ বা বাজে গুণ বা দোষ, যেগুলো হ্যাঁ, দোষ এগুলো আলোচনা করা উচিত না। তাহলে আমি যদি এই অ্যাকশনটা না চেঞ্জ করতে পারি, সার্টেনলি অন্য মানুষ আমার ব্যাপারে এই দোষ চর্চা করবে। সো হ্যাঁ, যদি আমি চাই যে আমার ব্যাপারে কেউ দোষ চর্চা না করুক, তাহলে আমার উচিত হচ্ছে ১ম এ নিজে এই দোষ চর্চাগুলা বাদ দেওয়া। মানে যেটা হুম, আগের লাইনে হ্যাঁ, বলল, কমন একটা এক্সাম্পল দিয়ে। হ্যাঁ। আর যদি ধরেন আমার আমার দোষ মানুষ তো বলতেই পারে, এটা তো আমি মানুষকে বন্ধ করতে পারবো না। তবে এটা আমরা যতটুকু এই বইটা পড়ে দেখলাম যে আহ, আমরা পজিটিভ এনার্জি যদি তৈরি করতে পারি, ওটা পজিটিভলি ওটা এফেক্ট সার্কুলেট করবে করে। সামনে, হ্যাঁ, এটা সার্কুলেট সার্কুলেট করে। করে। লং রান এ কি এবং এটাই হয়। যতটুকু, হ্যাঁ, এটা এক হ্যাঁ, ধরনের, এটা তো আছে। তবে যে আপনার আনইভেন যেই সিচুয়েশন যেগুলি আছে, যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেটা মানুষ আপনার প্রতি খারাপ ধারণা করলো, হুম। তাতেও মানে আমাদের ওই যে ইটা রাখা যাবে না, কি জানি বলে, হ্যাঁ, আমরা কিছু যায় নিজেরা আসে ওটা না। থেকে ওটা ইনফ্লুয়েন্সড হব ওটা তো ওই হব যে না। তুমি এই বইরই তুমি অলরেডি ওটা ইনক্লুড করছো। ম্যাচুরিটির যে জায়গাটা, হ্যাঁ, 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 ম্যাচুরিটি ম্যাচুরিটির জিনিসটা। জায়গাটা। নাম্বার 1 অন্যের অ্যাকশন তো আমার হাতে নাই। আমি সেটা কন্ট্রোলই হুম, করতে পারব না। বাট অন্যের অ্যাকশনটা ওকে মানে একটা প্রিন্সিপাল যেটা আছে সেটা আমি আমার পরিবর্তন করার মাধ্যমে সেটাকে কোনো না কোনোভাবে ইমপ্যাক্ট ফেলাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি এরপরে আচ্ছা, যে পরের লাইনটা স্লাইড। যেটা হুম, বলতেছি যে এরপরে যেটা ওই যে আমি যেটা বলছিলাম জাজ না করা কাউকে। হ্যাঁ, ঠিক আছে? এ এটার সাথে কানেক্টেড। কারণ আমি যখনই জাজ করি ওরা খুব সুন্দরভাবে একটা বলছে, যখন আমি জাজ করি কাউকে তার মানে আমি সেটাকে থিংক করি। হ্যাঁ, আর সেই চিন্তা করে আমি একটা ভার্ডিক্ট এ পৌঁছাই। আমি একটা কনক্লুশন তৈরি করি। এখন আমি যখন একটা মানুষের ব্যাপারে এই চিন্তাটা এই যে the thought you have about the other person is your thought. এই থটটা কিন্তু আমার চিন্তা। হুম, বিকজ এটা সেটা আমি হ্যাঁ, চিন্তা করতেছি। আর আমার থট গুলা হচ্ছে ক্রিয়েটিভ জিনিস। মানে ইম্পোর্টেন্ট ব্যাপার। এই চিন্তাগুলো আমার চিন্তা কারণ এক জিনিস আর দ্বিতীয় হইতেছে চিন্তা যে করতেছি এটা ক্রিয়েটিভ জিনিস। Therefore you হুম, actually create in your own experience what you think and feel about the other person. তার মানে অন্য একটা মানুষের ব্যাপারে যে ভাবনা, অন্য একটা মানুষের ব্যাপারে যে চিন্তা সেটা আমার ক্রিয়েশন। সে হোক বা না হোক সেটা হ্যাঁ, পরের ব্যাপার। ঠিক হ্যাঁ, আছে? So it is also true that the suggestions you give to another you give to yourself because your mind is the creative medium. তো এটাও যে আমি to give to another মানে যে সাজেশনটা আমি অন্যের ব্যাপারে তৈরি করতেছি বা দিচ্ছি, এটা আমি নিজেকে দিচ্ছি। হ্যাঁ। কারণ ঠিক আমরা তো আছে? জানি না সে আমার প্রতি এই চিন্তা করতেছে কিনা। আর যদি করেও হ্যাঁ, করেও থাকে, তারপরেও তো এটা আমি কেন চিন্তা করব? আমার তো অন্য কাজ আছে, ভালো কাজ আছে। এক্সাক্টলি। সো আচ্ছা। অনেক ডিপ একটা মেসেজ। কিন্তু এখান থেকে ওই যে এরপরে যে লাইনটা আছে এর যে না এটা এই ম্যাচিউরড হওয়া। এই চ্যাপ্টারের হুম, আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট।
যে আমি কিভাবে ইমোশনালি ম্যাচিউরড হইতে পারি। তুমি অলরেডি এটা কিছুটা কভার করছো। আমি যদি আবার বলি, ওরা ৪ টা স্টেজের কথা বলছে না? যে what the other person says and does cannot really annoy the on মানে আরেকটা মানুষ কি বলল না বলল সেটা আমাকে ইরিটেট করা উচিত না। এইটা রিজেক্ট। the only way he can annoy is through your own thought. মানে খুব ইম্পোর্টেন্ট একটা হ্যাঁ, মেসেজ। কোন একটা মানুষের কোন একটা ক্রিটিসিজম আসলে আমাকে annoy করতে পারে না। কিন্তু একটা ওয়ে আছে। সেটা হইতেছে যখন যদি আমি ওই অ্যালাউ করি। মানুষটা আমি আমার চিন্তার জগতে সেটাকে যদি অ্যালাউ করি। এই যে the হুম, only way he can annoy you is through your own thought. হুম, তার মানে আমি ওইটাকে অ্যালাউ করছি এবং এটা ওর একটা এক্সাম্পল দিয়েছে, মানুষ যখন রাগ করে না তাহলে সেটা কেমনে হয়? হুম, ৪ টা স্টেজে হয়। ১ম স্টেজে you begin to think about what he said. মনে করো কেউ একজন হুম, বলল যে তুমি মানুষ ভালো না। তাহলে আমি শুরু করি চিন্তা যে আচ্ছা সে আমাকে এটা বলছে ১ম স্টেজ। তারপরে আমি ডিসাইড করি। You decide, এই যে হুম। দেখো স্টেজটা? আচ্ছা, ও আচ্ছা, আপনার স্লাইডটা দিন। হ্যাঁ, you decide to get angry. এই অ্যাংরি হওয়াটা এটা আমি সিদ্ধান্ত নেই এবং একটা হ্যাঁ, হ্যাঁ। ইমোশন, হ্যাঁ, then you decide to act. তারপরে যে অ্যাংরির চেতে যাওয়ার রিঅ্যাকশন অনেকভাবে হইতে পারে। ঠিক আছে? যে আমি অনেকে গ্লাস ভেঙে ফেলে চেতে, এটা একটা রিঅ্যাকশন। তাহলে এটা কিন্তু আমিই করছি। ওই বেটা হুম, করে নাই। বা যে আমাকে আমার হ্যাঁ, ব্যাপারে বলছে সে করে নাই। ঠিক আছে? এবং রাইট। যদি আরো এক্সট্রিম কেসে হয় আমি তাকে আবার আরেকটা কথাও বকাও দিয়ে দিতে পারি। সে আমাকে বকা দিছে, আমি পুরা প্রসেস শেষে তাকে বকা দিয়ে দিতে পারি অথবা তাকে হিট করতে পারি। সো আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলি। ধরেন যখন আপনার ডিফেন্ড করা লাগবে, কেউ আপনাকে আক্রমণ করতেছে, তখন তো বা মানে যদি সিচুয়েশন ডিমান্ড করে আপনার ডিফেন্ড করতেই হবে। হুম, হুম। এখন না ওই ও জায়গায় আচ্ছা। আপনার পার্সোনালি ওই জায়গায় যদি আমরা এই ফিলোসফি দেই তাহলে আবার হবে না। কারণ হলো এটা বলছে মূলত রিয়াল লাইফ মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস এর ভিতরে। যেমন হ্যাঁ, আমাদের হ্যাঁ। পারিবারিকভাবে অনেকে পরিবার থেকে যদি কোনো কিছু বলে, ধরেন তারা তো ভালোই চায় আমাদের। কিন্তু যদি এরকম ভেরি কিছু বলে হ্যাঁ, যেটা এটা ভালো এখন একটা পয়েন্ট, তুমি ভালো ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছো যে এটা আসলে ডে টু ডে লাইফ এর জন্য এই আরকি। জন্য এটা প্রযোজ্য। ডে টু ডে লাইফ এ। মানে সার্টেন আচ্ছা, কিছু কেসেস আছে আমরা কি যেগুলি একটু পজ করতে ইমার্জেন্সি পারি? না। একটু পজ করো তো। হ্যাঁ, সো উই আর ব্যাক। ভাই ওকে। বলতেছিলেন একটা। মানে ওই যে ব্যাপারটা সেটা হইতেছে যে হুম, পারিবারিক ব্যাপারে বা দৈনন্দিন জীবনে এটা প্রযোজ্য। তুমি যেটা অলরেডি মেনশন করছো। হ্যাঁ, সাপোজ এখন রাস্তায় গেছো, অল অফ এ সাডেন একটা মানুষ তোমাকে মারলো। ওইখানে অ্যাংরি হুম, হওয়াটাই স্বাভাবিক, একটা রিঅ্যাকশন দেওয়াটাই স্বাভাবিক। ডিপেন্ডিং অন দ্যা সিচুয়েশন, হ্যাঁ, ডেফিনিটলি ওটার ভালো ওয়ে আছে। সেটা কিভাবে সেটা আমি ভালো আলোচনার হ্যাঁ। বিষয় বলতেছি না। বাট ডে টু ডে বেসিস এ ফ্রেন্ডের সাথে আর্গুমেন্টে, হ্যাঁ, হুম, রিঅ্যাকশনটা কি হওয়া উচিত? ফ্যামিলির মানুষের সাথে আর্গুমেন্টে কি হওয়া উচিত? সো এখানে যেমন অনেকে আমি বললাম যে বাসায় রাগ করে মার সাথে কথা হয়েছে, প্লেট ভেঙে ফেলে। হুম, সো এটা এই যে এটা আমিও করছি। হ্যাঁ? সো এই যে এই জিনিসগুলা এটা তো পুরাটাই হতেছে আমার কন্ট্রোলে। হুম? হুম, সো এখানে যখন আমি ডেভেলপ হবো, তখন মানে এটা রিয়াল লাইফ এ গিয়েও ইমপ্যাক্ট ফেলবে। অফিস যখন আমি আরো বড় সার্কেলের সাথে হিউম্যান রিলেশন নিয়ে কথা হচ্ছে তো। আর মানুষ এই হুম, অ্যাকশন গুলা কখনোই পছন্দ করে না। হ্যাঁ, আ যেহেতু এটা পছন্দ করে না, তার মানে এটা আমার করা উচিত না। আর ওই হ্যাবিটটাও ডেভেলপ করা উচিত না। আর আমি বইয়ের মানে এই কনটেন্টটা পড়েও এটা আমি জানি যে পুরাটাই আমার প্রসেস। এবং কেউ যদি রিলেট করে প্রত্যেকটা স্টেজের সাথে, তখন মানুষ এটাও অনুধাবন করতে পারবে রিয়েলি যে হ্যাঁ, হ্যাঁ, এটা তো আসলে আমিই করতেছি। আমি তো চাইলে অন্যভাবে রিঅ্যাক্ট করতে পারতাম। কি দরকার ছিল? দরকারই ছিল না। তাইলে রিলেশনশিপ গুলো কিন্তু আরো অনেক সুন্দর হইতো। ঠিক হুম। আছে? এটাই সেটাই আমাদের এতটুকুই। মানে কনশাসনেস এর বিষয়ে খালি বারবার মানে ড্রাইভ করতেছে। মানে আমরা নিজেরা হুম, কনশাস থাকবো যাতে হিটেড ডিবেট বা এগুলি না হয়। মানে কথার হুম। দ্বারাই মানুষ কিন্তু কাজগুলি মানে আমাদের ইমোশনটা এফেক্ট করে কথার দ্বারাই। কথাটা যতটুকু পারা যায় কনশাসলি বললে ভালো হবে। আচ্ছা, তারপরের স্লাইডটা মানে পরেরটা। না, এরপরে তুমি শেয়ার করো। এরপরে আমার হচ্ছে চ্যাপ্টার 20 র। আচ্ছা, তাহলে আমি একবারে আমার কাছে যা আছে এগুলো একটু বলি। আপনি পরে ইনক্লুড করেন যদি হ্যাঁ, আপনার আমি বলার থাকে। আমি এড করব। হ্যাঁ, সিউর। আচ্ছা, তাহলে আমরা ছিলাম 17 এই চ্যাপ্টারটায়। হাউ টু ইউজ ইউর সাবকনশিয়াস মাইন্ড ফর ফরগিভনেস। মানে কিভাবে আমরা ফরগিভনেস করতে পারি আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ড ইউজ করে। যেমন বলছে, গড হ্যাজ নাথিং টু ডু উইথ আনহ্যাপি অর কিওটিক কন্ডিশনস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমরা অনেক সময় গডকে ব্লেম করি যে এই পৃথিবীর দুঃখের জন্য সৃষ্টিকর্তাই দায়ী, মানুষকে কেন মারতেছে, কেন বন্যা মানে ভূমিকম্প এগুলি দিয়ে মারতেছে অথবা অন্য কোনো কারণে।
এটা আমরা মানে জিনিসটা গডের সাথে রিলেটেড না, এটাই বলতে চাইতেছে। আর নাইলে আমাদের যে আমরা তো আর গডের সাথে, আমি একটু ইন্টারাপ্ট করি, মানে এই কনসেপ্টটা আমারও ছিল একটা সময় এবং খুবই প্রমিনেন্ট ছিল। সো গড ইজ অল পাওয়ারফুল, তাইলে এত এত ঝামেলা কেন? এত সবগুলো তো ঠিক করে ফেলতে পারে। বাট যাই হোক, এই আনসারটা পাইতে অনেক সময় লাগছে, যে আসলে হিউম্যান বিং ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েশন। আল্লাহ অনেক পাওয়ার দিয়ে দিছে হিউম্যান বিংকে। তারা মানে এখন এটা রিয়েলাইজ করি যে এই পৃথিবীতে যত সমস্যা, থাউজেন্ডস অফ থাউজেন্ড, যেগুলো ব্যাপক আকারে, এই সমস্যাগুলো মানুষ চাইলেই দূর করতে পারে। যেমন ধরো হাঙ্গারের সমস্যা, ঠিক আছে, হাঙ্গারের কথা আসলো, হাঙ্গারের সমস্যা মানুষ চাইলেই দূর করতে পারে। কারণ এখন পৃথিবীতে যত এরকম পরিমাণ খাবার হয়, যে খাবার দিয়ে সবাইকে ভালোভাবে খাওয়ানো সম্ভব এবং সবার কাছে খাবার পৌঁছানো সম্ভব। আমি জানি না এর আগের অবস্থা কি, বাট বর্তমানের অবস্থায় যদি বলি, যেই ট্রান্সপোর্টেশন আছে, যেই চিকিৎসা ব্যবস্থা আছে, যেই খাবার আছে, এই অবস্থাতে পুরো পৃথিবীতে খাবার তৈরি হইতেছে। তো প্যালেস্টাইনের মানুষ ধরো এক্সাম্পল খাবার পাইতেছে না, আফ্রিকার কোনো একটা জায়গার মানুষ খাবার পাইতেছে না, মানে অভাব কই? অভাবটা কিন্তু মানুষের অ্যাক্টিভিটিতে, অভাবটা কিন্তু পুরো হিউম্যানিটির না, প্রোডাকশনের না, অ্যাবিলিটির না, ক্যাপাবিলিটির না। ক্যাপেবল কিন্তু, এবিলিটিও আছে, শুধু চিন্তা নেই, পজিটিভ থিঙ্কিং নেই, ঠিক আছে? তো মানে এটা এটা বুঝি যে মানুষের ভিতরে ওই অ্যাবিলিটি আল্লাহ দিয়ে দিছে। তো এখানে বলছে যে গড হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। এটার মানে যেটা আমি বুঝি, ওইটা সৃষ্টিকর্তা এই হ্যাপি সিচুয়েশন তৈরি করার, কেওটিকের জায়গায় হারমোনিয়াস কন্ডিশন তৈরি করার যে অ্যাবিলিটি সে মানুষকে দিয়ে দিছে, আমরা করতেছি না ফর সাম আননোন রিজন, মনে হয় পিওর শয়তানের ধোঁকা আর কি, ডেভিল থটসটাকে সেটাই বলা যেতে পারে। মানে আরেকটা ভাবে আমি চিন্তা করি এই জিনিসটা, ধরেন গডকে আমরা যদি ব্লেম দেইও, গডের তো কিছু এই জায়গায় কোনো ক্ষতি হবে না, লাভ হবে না, বা যেটা হবে সেটা আমরা জানি না কি হবে। এখন আমরাই তো এই জায়গায় খারাপ থাকবো, গডকে ব্লেম দিলে আমাদের তো কোনো সলিউশন তো আমরা নিজেরাই করতেছি না। গডকে মানে গডের তো কোনো এই জায়গায় কোনো নাই, কাজ নাই। মানে যদি বলেন মানে ক্ষতি বা লাভ, ওইগুলি বলতে কিছু নাই। আচ্ছা, তাহলে এভাবে চিন্তা করতে হবে আমাদের। তাহলে আমরা যদি এটাকে পজিটিভলি নেই যে আমাদেরই সব কন্ডিশনের জন্য আমরাই দায়ী, এখন আমরা কিভাবে এটাকে ঠিক করব, এটা আমরা নিতে পারি মাথায়। পরে বলা হয়েছে ম্যানস নেগেটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ থিঙ্কিং ব্রিংস অ্যাবাউট অল দিস কন্ডিশনস, মানে এইগুলি আমাদের মাথা থেকে আর কি, নেগেটিভ থিঙ্কিং থেকে আসে। দেয়ারফর ইট ইজ সিলি টু ব্লেম গড ফর ইয়োর ট্রাবল অর সিকনেস। আমার যত ট্রাবল, আমার যত সিকনেস, এটা দেওয়াটা মূলত একটা ব্লেম, মানে সিলি বিষয়। ব্লেম দেওয়াটা মূলত সিলি বিষয়। পরে বলা হয়েছে ইউ ক্যান নট বি হার্ট হোয়েন ইউ নো দ্যাট ইউ আর মাস্টার অফ ইউর থটস, রিঅ্যাকশন এন্ড ইমোশনস। আচ্ছা, স্ক্রিন আসে নেই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ইউ ক্যান নট বি হার্ট হোয়েন ইউ নো দ্যাট ইউ আর মাস্টার অফ ইউর থটস, রিঅ্যাকশনস এন্ড ইমোশনস। মানে যখন আমি বুঝবো যে আমি আমার মানে নিয়ন্ত্রক, আমার চিন্তার, আমার যে রিয়াকশন হবে কোনো কথার উপর, আমার ইমোশনের উপর, তখন আমাকে কেউ হার্ট করতে পারবে না যদি না আমি নিজে হার্ট হই। আচ্ছা, ইমোশনস ফলো থটস এন্ড ইউ হ্যাভ দ্য পাওয়ার টু রিজেক্ট অল থটস হুইচ মে ডিস্টার্ব অর আপসেট ইউ। এটা মোরাললেস আপনিও আলোচনা করছেন। হ্যাঁ, এটা আমাদেরই অনেকবার আলোচনা হয়েছে। হ্যাঁ, পরে বলা হয়েছে এই জায়গায় যেমন গড অর লাইফ ডাজ নট কন্ডেম অর পানিশ ইউ, মানে আমরা পানিশমেন্ট যেগুলি পাই এগুলি মূলত গড মানে ইচ্ছা করে করে না, বা এরকম বলতেছে যে দা ফোর্সেস অফ নেচার আর নট ইভিল, মানে নেচারের ফোর্সটা যেটা, এটা মানে ডিফল্ট যে নেচারের ফোর্সটা আছে এটা ইভিল না, খারাপ না। দ্য ইফেক্ট অফ দেয়ার ইউজ ডিপেন্ডস অন হাউ ইউ ইউজ দ্য পাওয়ার উইদিন ইউ। যেমন আরো একটু ক্লিয়ার করি যে ইউ ক্যান ইউজ ইলেকট্রিসিটি টু কিল সামওয়ান অর টু লাইট দ্য হাউস, মানে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবো, আমাদের লাইট ব্যবহার মানে লাইট ফ্যান ইত্যাদি ব্যবহার করতে পারবো ইলেকট্রিসিটি দিয়ে, অথবা মানুষকে মেরেও ফেলতে পারবো। এটা পাওয়ারটা আমাদের হাতে, যেটা আমরা কিভাবে ব্যবহার করব। যেমন পারমাণবিক শক্তিকে কাজে লাগে মানুষ ইলেকট্রিসিটি বানাইতে পারে, আর পারমাণবিক শক্তিকে কাজে লাগায় সেই ইলেকট্রিসিটি ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার সেই পারমাণবিক শক্তিকে কাজে লাগায় মানুষ ধ্বংসাত্মক বোম মানে যেগুলো তৈরি করতেছে, বিভিন্ন জায়গায় মারতেছে। সো এটা তো হ্যাঁ রিলেটেবল আর কি। সেটাই, মানে
পাওয়ার কোনো মানে পজিটিভ নেগেটিভ না, পাওয়ার নিউট্রাল একটা বিষয়। যদি মানে সায়েন্টিফিকলি যদি বলি, এটা পাওয়ার একটা নিউট্রাল বিষয়। মানে এটা নিয়েও একবার আমাদের একটা মনে পড়লো, একটা টিচার একবার একটা কোয়েশ্চেন করছিল যে যেমন কে দায়ী, মানুষ নাকি বন্দুক এত হত্যার জন্য? ফিলোসফিক্যাল একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। অনেকেই বলছে, মানে অনেকেই আর্গু করছে যে হ্যাঁ, ইটস দ্য গান দ্যাট শুড বি ব্লেমড। ঠিক আছে? কারণ এটা না থাকলে মানুষ তো মারতেই পারত না। ঠিক হ্যাঁ, হ্যাঁ। মানে এই এটাও মানে একবারে ফালাই দেওয়ার আচ্ছা, মতো যখন কথা। গান ছিল না, তখন গান ছাড়া মানে গানটা তৈরি হইলো কেন? গান তৈরি হওয়ার যে প্রয়োজন, এটা আসলো কেন? তখন তো তাহলে মারতেই পারতো না। তাহলে প্রয়োজনটা মানুষের থেকেই আসছে। হ্যাঁ, না ডেফিনিটলি ওটা তো ভেরি ক্লিয়ার যে হ্যাঁ, মানে রুট কজ হিউম্যান থটস। হ্যাঁ, কিন্তু অনেকে মানে হ্যাঁ। এটাও একটা সুপারফিশিয়াল লেভেলে গেলে চিন্তা করলে কনভিন্সড হওয়াটাও স্বাভাবিক যে আচ্ছা, যদি এখন বমই তৈরি না হইতো তাহলে তো আর মানুষ মরারই স্কোপ তৈরি হইতো না, তাই না? সো যদিও এটা মানে ডিবেটের বিষয়, সুপারফিশিয়াল, হ্যাঁ। হ্যাঁ সুপারফিশিয়াল লেভেলে এটা ট্রু, বাট আলটিমেটলি এটা হিউম্যান থটস যেটাই মানে মোর ডেঞ্জারাস। হুম। আচ্ছা, পরে একটু দেখি। এখানে বলা হয়েছে যে যদি আমি একটা মানে পানি দিয়ে আমরা দুই রকম কাজ করতে পারি। যে একটা মানে মানে একটা বাচ্চাকে আমরা মানে পানিতে ডুবিয়ে মেরেও ফেলতে পারি, অথবা তার কি করতে পারি, তৃষ্ণা ওটা নিবারণ করতে পারি। পানির দ্বারা আমরা দুইটা কাজই করতে পারি। গুড অ্যান্ড ইভিল কাম রাইট ব্যাক টু দ্য থট অ্যান্ড পারপাস ইন ম্যানস ওন মাইন্ড। মানে আমাদের পারপাসের উপর ডিপেন্ড করে গুড মানে এটা আর কি, গুড অ্যান্ড ইভিলটা। মানে গুড অ্যান্ড ইভিল বলতে তাহলে হ্যাঁ, এই কনসেপ্টটা আর একটু ভালো লাগতেছে। হয়তো আমি ওইভাবে চিন্তা করি নাই, তবে এখন মনে হইতেছে গুড আর ইভিল বলতে কিছু এক্সিস্ট এভাবে করে না, যেটা আমরা আমরা নিজেরা তৈরি করি, আলাদাভাবে এক্সিস্ট হয়তো করে না। এটা আমাদের মাইন্ড থেকে আসে, তারপরে আমরা ওটাকে মানে এক্সিস্টেন্সে আনি। ওকে। আচ্ছা, মানে এটা একটা পয়েন্ট থাকতে পারে, ডিবেটেবল। পরে বলা হয়েছে, আচ্ছা এটার প্রেক্ষিতে আমি আনছিলাম যে এটা বইয়ের বাইরে ছিল, যেমন গুড অ্যান্ড ইভিলের কথার প্রেক্ষিতে। গুড অ্যান্ড ইভিল শুধু না, যে আমরাই আমাদের থটকে মানে কি করি, আচ্ছা, বুঝতে মানে পারছি তোমার ডিপেন্ড করে পয়েন্ট। আমাদের মাথার গুড উপর। গুড এন্ড ইভিল এটা এক্সিস্ট করে না বাই ইটসেলফ। হ্যাঁ, যেমন আরেকটা জিনিস, এটা এটার সাথে রিলেটেড কিনা নাকি অন্য আরেকটার সাথে ছিল। আচ্ছা, এটা একটু তারপরে দেখি। দ্যাট হুইচ ডাজ নট কিল আস মেক্স আস স্ট্রঙ্গার। ফ্রিডরিচ নিটশে, এটা যে জার্মান ফিলোসফার, সে এটা বলছিল যে যা আমাদেরকে মেরে ফেলে না, অর্থাৎ মানে যার দ্বারা আমরা মানে একবারে সিস্ট হয়ে যায় না বা মারা যায় না, সেটা আমাদের স্ট্রঙ্গার করে, অর্থাৎ আমাদের নতুন কিছু শেখায়। এটা কেন আনছিলাম, এটার সাথে একটা হয়তো কানেকশন এখন তো হারাই ফেললাম মনে হয়। ওকে, নো প্রবলেম, আমরা তাহলে পরের চ্যাপ্টারে যাই। ইটস ওকে। আচ্ছা, এটার সাথে কি আচ্ছা আমরা পরে যদি মনে পড়ে বলবো না, সমস্যা নেই। পরের চ্যাপ্টারটা হাউ ইউর সাবকনশিয়াস রিমুভস মেন্টাল ব্লকস, মানে কিভাবে মেন্টাল ব্লকটা দূর করে। যেমন when your attention wanders, brings it bring it back to the contemplation of your good or goal। মানে যখন আমাদের মনোযোগটা একটু হুম। নড়বড়ে হয়ে যাবে, মানে একটু আলাদা হয়ে যাবে মনোযোগটা, তখন এটা আমরা কন্টেমপ্লেশন করব, ধ্যান করব বা চিন্তা করব ভালো আর বা আমাদের যে গোলটা আছে ওটার প্রতি। অর্থাৎ আমরা একটা গোল মনে মনে রাখছি, যেটা ওইটা অ্যাচিভ করার জন্য ওই গোলটার দিকে তাকায় আর কি আমরা অ্যাটেনশন আবার ফিরে আনবো। বলছে যে মেক মেক এ হ্যাবিট অফ দিস, মানে এই জিনিসটাকে হ্যাবিটে পরিণত করতে। দিস ইজ কল্ড হুম। ডিসিপ্লিনিং দ্য মাইন্ড। মানে এটা ডিসিপ্লিন, মাইন্ডকে ডিসিপ্লিন করার একটা উপায় এটা, যে আমরা যদি কখনো ডিসিপ্লিন না থাকি বা হারায় যায়, তখন বা অ্যাটেনশন হারায় যায়, তখন আলটিমেট যে গোলটা ওটা দেখতে হবে। বলছে কিপ অন, প্রিজার্ভ আনটিল দ্য ডে ব্রেকস অ্যান্ড দ্য শ্যাডোজ ফ্লি অ্যাওয়ে। মানে আচ্ছা, পারসিভিয়ার কাজ বলছে, করতে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা পার্সিভিয়ার, হ্যাঁ প্রিজার্ভ না, সরি পার্সিভিয়ারই, হ্যাঁ। আমার লেখাটা একটু ছোট দেখতেছে এখান থেকে, হুম, ইটস তাই ওকে। মনে হয় একটু। আচ্ছা, যাই হোক। তবে এখানে তারপরে আচ্ছা, যেহেতু চ্যাপ্টারটার মূল কনসেপ্ট হচ্ছে সাবকনশিয়াস, মানে কিভাবে আমাদের মেন্টাল ব্লক গুলাকে রিমুভ করে। সো মেন্টাল ব্লকের ভিতরে তুমি যেটা বললা, এই পয়েন্টটা হইতেছে
কি বলে এই একটু স্লাইডটা দেখো তো। ও ওয়ান্ডার করে, সরি লাগবে না। ওই অ্যাটেনশন ওয়ান্ডার করে। মানে আমরা যে হ্যাঁ, অ্যা কোনো একটা সাপোজ কোনো একটা গোল আমরা অ্যাচিভ করতে চাই। সো এটা আমাদের একটা অ্যাটেনশন ধরে রাখে। আমরা কিন্তু শুরুতে অনেক কাজ করি ওই গোলকে সামনে রেখে। হ্যাঁ? বাট হুম, একটা সময় গিয়ে আবার ওইটা কাজ করা হয় না। এই যে একটা অ্যাটেনশন চলে যাওয়ার জায়গাটা, এটাও একটা মেন্টাল ব্লক হিসেবে কাজ করে। তবে এটা আমি দেখছিলাম এই চ্যাপ্টারের মেন্টাল ব্লকের ভিতরে মূল একটা রিজন হিসেবে দেখা যাচ্ছে ফিয়ার, ডাউট। হ্যাঁ, ফিয়ার অবশ্যই হ্যাঁ, আছে। ফিয়ার এবং ডাউট এই ২ টা আমি পয়েন্ট আমার মনে আছে যে এই ২ টা পয়েন্ট মেন্টাল ব্লকের খুবই বড় একটা উপাদান। এবং এটাও ইসের সাথে রিলেটেড যে ডাউট যে কিভাবে একটা মেন্টাল ব্লক। একটা নাম্বার হইতেছে যে আম ডাউটটা কি করে তোমার মানে ওই যে তোমার গোল যদি একদম ক্লিয়ার না হয়, হ্যাঁ? হ্যাঁ, তোমার এই হ্যাঁ, কথাটা আমার ওটা ভাল বুঝতে লাগে পারছি। যে ক্রিস্টাল ক্লিয়ার যদি না হয়, whenever there is a doubt তোমার attention ও কিন্তু ওয়ান্ডার হয়ে যাবে। attention এদিক সেদিক হুম, চলে যাবে। গোল যত ক্লিয়ার হবে, পিকচার হবে তত ওইদিকে মানুষ ধাবিত হবে। সো হুম, এটা এজন্য ইম্পোর্টেন্ট যে আমরা মানে কিভাবে ফিয়ার দূর করব এবং কিভাবে ডাউট দূর করব। ঠিক আছে? হুম, এবং হ্যাঁ, কিছু টেকনিক তো এখানে অলরেডি বলছে বা আমরা অনেকভাবে জানছি। যে ভিজুয়ালাইজ করা, বারবার নিজেকে বলা, হ্যাঁ? এই যে রিপিটিশন একটা টেকনিকের কথা তো এই বইতে বারবার আসছে। হ্যাঁ? এ এই রিপিটিশনটা দেওয়া। তখন এটা কি হয়? ওইটা আরো সজীব হয়। ওই গোলটা অনেক বেশি ভিভিড হয় এবং ক্লিয়ার হয়। তখন হ্যাঁ। এই ব্লকগুলা তখন আর স্ট্রং হইতে পারে না। ওকে। হ্যাঁ, পরে আচ্ছা, মেন্টাল ব্লকের আরেকটা মানে মেন্টাল ব্লক তো আমরা যদি বুঝি যে মানে আপনি বললেন যে কি মানে ফিয়ার ডাউট এগুলি থেকে আসে। এখন ওটা তো আমরা যদি দূর করতে পারি এর পরের স্তরগুলি কি? মানে আরো আমাদের মেন্টাল ব্লক থাকতে পারে, যেমন এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। হুম, সে আমরা হয়তো একটা জানি যে আমরা এই গোলটা অর্জন করতে চাই, কিন্তু আরেকটা আছে ইমপ্রুভমেন্টের জায়গা। সেটা নিয়ে হুম। হয়তো এই যে এখানে আছে, আমি একটু যদি বলি। উম, এই যে একটা মানুষকে সক্রেটিস একবার মানে উইজডম কি এটা মানে বলছিল, একজন মানুষ কিভাবে উইজডম পাইতে পারে, এই কারণে একজন মানুষ ওকে। জিজ্ঞেস করছিল সক্রেটিসকে। তা সক্রেটিস ওরে নিয়ে গিয়া একটা পুকুরে হয়তো মানে পানির ভিতরে নিয়ে মানে করলো আর কি, ডুবাইয়া আচ্ছা দিল নদীতে মাথা নিয়ে খারাপ। গেছে, হ্যাঁ? হ্যাঁ, ওকে। নদীতে, হ্যাঁ, বা যে কোনো একটা জায়গায় পানিতে আর কি। পরে সে মানে কি বলছিল জানি, মানে মানে তখন বলছে তুমি তুমি যখন এখন কি হ্যাঁ, চাও, কি চাও? বা তুমি তো আন্ডার যখন ওয়াটারে ছিলা তখন কি চাইছিলা, ওরে ডুবানোর মানে মানে ডুবায়া যখন আনছে তখন বলছে, সে বলছে আই ওয়ান্টেড এয়ার, মানে আমি মানে শ্বাসটা চাইছিলাম, নিঃশ্বাস নিতে। হুম। পরে বলছে সক্রেটিস ওরে বলতেছে যে তুমি যখন উইজডমটা এমন করে চাইবা যে তুমি শ্বাস নিতে চাইছিলা যে এরকম, তখনই তুমি উইজডমটা পাইবা। মানে ও মাই এভাবে গড! উইজডম পাওয়া যায়। সো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ? তাহলে উইজডম চাইতে হইলে হ্যাঁ, ওকে। মানে এটা আমাদের খুবই মূলত ওই যে হুম, পার্সিভিয়ার থাকতে হবে, পার্সিভিয়ারেন্স এই বিষয়টা থাকতে হবে। মানে প্রবল একটা আগ্রহ না থাকলে আসলে কেউ মানে আমাদের ক্ল্যারিটি আছে মনে করেন মাইন্ডে আমরা এটা চাই, কিন্তু আমাদের ওই তৃষ্ণাটা না থাকলে, যেমন একজন ডুবন্ত মানুষ চায় যে একটা মানে বাতাস বা এয়ার চায়, শ্বাস প্রশ্বাস নিতে চায়, ওরকম না থাকলে আমরা হয়তো উইজডম বা এগুলি পাবো না। ইন্টারেস্টিং হ্যাঁ। পয়েন্টটা ভাল লাগলো যে আসলে হ্যাঁ, চরম অবস্থায় পানিতে ডুবন্ত অবস্থায় পানিটা যেভাবে চাইছি, আমি যেটাই চাই না কেন, উইজডমটা যদি চাই ফর ইনস্ট্যান্স বা অন্য হুম, যেটাই চাই, আমাকে ওইভাবে চাইলে তাহলে ওটা ওইভাবে পাওয়া চাইতে যাবে। হবে, চাইতে হবে। আচ্ছা, নাম্বার 19, হাউ টু ইউজ ইউর সাবকনশিয়াস মাইন্ড টু রিমুভ ফিয়ার, মানে ফিয়ারটা কিভাবে রিমুভ করব, এটার জন্য যে রালফ ওয়ালডো ইমারসন, ফিলোসোফার এন্ড পয়েট যিনি, সে বলছে যে ডু দ্য থিং ইউ আর অ্যাফ্রেড টু ডু, মানে ওই জিনিসটাই করতে বলছে যে জিনিসটা আমি করতে ভয় পাই ওইটাও করতে বলছে। এন্ড দ্য ডেথ অফ ফিয়ার ইজ সার্টেন, মানে মৃত্যুর ভয় নিশ্চিত, সরি ভয়ের মৃত্যু মৃত্যুর ভয় না, ভয়, ভয় যে এটা মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত, মানে ভয়টা শেষ হয়ে যাবে। কাব্যিক ভাবে হুম, বলছে একটু, দ্য ডেথ অফ ফিয়ার ইজ সার্টেন। তারপরে যদি দেখি যেমন ইউজ দিস পারফেক্ট ফর্মুলা ফর কাস্টিং আউট ফিয়ার, যেমন এই যে এটার বলার কথা বলছে, আই সট দ্য লর্ড অ্যান্ড হি হার্ড মি অ্যান্ড ডেলিভার্ড মি ফ্রম অল মাই ফিয়ার্স, মানে হুম, হুম, এটা যে আমি একবার বলছিলাম যে পাস্টে চিন্তা করার যে বিষয়টা ওটার মতো, যে হুম, আমি আমার কথা সৃষ্টিকর্তা শুনছে এবং সে আমার ভয় দূর করে দিয়েছে, এটা চিন্তা করতে হবে। তারপর বলছে যে প্রিজার্ভ অ্যান্ড ইউ উইল উইন। প্রিজার্ভ মানে এটা আমরা প্রিজার্ভ বলতে বোঝাইতে পারে হয়তো
এই ধারণাটাই প্রিজার্ভ করতে বলছে, বা ওকে, হ্যাঁ, পারসিভিয়ার এটা হতে আমরা পারে। বলতে পারি পারসিভিয়ারেন্স এর প্রিজার্ভ করার বিষয়টা। আচ্ছা, লাস্ট চ্যাপ্টারে আমাদের দেখা যেতেছে যে হাউ টু স্টে ইয়াং ইন স্পিরিট ফরএভার। এই চ্যাপ্টারটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন বলা হয়েছে যে আচ্ছা আমরা সিরিয়ালি যাই লাইন বাই লাইন। মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কখনো গ্রো ওল্ড হয়, মানে ওল্ড হয়ে যায় না, আমাদের ব্রেনটা কখনো ওল্ড হয় না। আমরা মনে করি যে আমরা এত বছর, আমাদের বেশি বয়স হয়ে যেতেছে, অনেক যারা বড় আছে তারা এটা ভাবতে পারে, কিন্তু মাইন্ডটা আসলে ওল্ড হয় না দিনে দিনে, বা এটা আহ, এটা আরো সমৃদ্ধ হতে থাকে, যেটাকে বলে হ্যাঁ, উইজডম। এটা মূলত ওই সময় পাওয়া যায়। ইট ইজ টাইমলেস, এজলেস অ্যান্ড এন্ডলেস বলতেছে মাইন্ডের কথা। ইট ইজ পার্ট অফ দ্য ইউনিভার্সাল মাইন্ড অফ গড। এটা ইউনিভার্সাল গডের যে মাইন্ডটা আছে সেটার সাথে কানেক্টেড, which was never born and never and it will never die, মানে যেটা কখনো জন্মায়ও নাই, কখনো মারাও যাবে না। হ্যাঁ, এই কনসেপ্ট আমার ভালো লাগছে, এটার সাথে এটা রিলেট করতে পারি। যেমন ওশোর নেভার বোর্ন নেভার ডাইড, এই বইটা পড়ার সময় এই কনসেপ্ট আমার, মানে আমি পাইছিলাম, আচ্ছা, এটা খুব ভালো একটা কনসেপ্ট ছিল। যে বইটার নামই নেভার বোর্ন নেভার ডাইড, ওশো, খুব সুন্দর একটা বই, যদি আপনারা চান পড়তে পারেন। আর যদি কেউ চান যে এই বইটার আলোচনা আমরা করি, তাহলেও বলতে পারেন। ওকে, আচ্ছা, বলছে এজ ইজ নট দ্য ফ্লাইট অফ ইয়ার্স, মানে বয়সটা ইয়ারের চলে যাওয়া না, মানে বয়স বছর গড়ায় যেতেছে এটার কোনো একটা বিষয় না, বাট দ্য ডন অফ উইজডম, মানে এজ মানুষের হয়েছে, এটার মানে আমরা বলতে পারি সে কি ওয়াইজ হয়েছে কিনা, এজড হয়েছে কিনা, তার মানে ওয়াইজড হয়েছে কিনা। হ্যাঁ, ওয়াইজ হয়েছে কিনা, হ্যাঁ, এটা এজের বলতে সাথে পারি। আসলে উইজডমটা চলে আসে এখানে। যদি আমিও এই স্লাইড গুলো করছিলাম, অ্যাড করছিলাম। তোমার আচ্ছা, কি আর স্লাইড বাকি আছে? হ্যাঁ আরো আছে, যদি চান আমি দেখে আপনারটা। আচ্ছা, দেখাও তো। আমি এখান থেকে কিছু মানে ওই লাইনগুলো খুব ভালো লাগছিল। তুমি যেটা অলরেডি হ্যাঁ, বলছো যে ওটা অলরেডি হইতেছে যে অনেক মানুষই এরকম একটা অ্যাটিটিউড ধারণা করে। মানে বৃদ্ধ বয়স হয়ে গেলে তার হুম, যে সে ফুরায় গেছে, এরকম একটা ভাবনা। হ্যাঁ, দ্য ওল্ড এজ, দ্য এন্ড, দ্য এক্সটিংশন। হ্যাঁ, ঠিক আছে? মানে এরা হইতেছে যারা জীবনের ব্যাপারে ভীত থাকে। হ্যাঁ? হুম, কিন্তু এই ভাবনাটা তুমি যেটা বললা যে আসলে এইখানে আরেকটা ইয়া একটা কনসেপ্ট মনে পড়লো যে প্রত্যেকটা যত এজ বাড়তেছে মানুষের সাথে কিন্তু নতুন লার্নিং সে পাচ্ছে, যোগ হচ্ছে। যোগ হচ্ছে। সো বেসিক্যালি এটা তো মানে উইজডমটাকে কালেক্ট হইতেছে। আরো বেশি মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের। হ্যাঁ? প্রত্যেকটা পরতে মানুষ কি নতুন কিছু জানতে পারতেছে। যখন মানুষ চিন্তা করে যে এই কনসেপ্টটা ভুল আসলে। আমি যেটা বুঝাইতে চাইতেছি বারবার, এই কনসেপ্টটাই ভুল। যে একটা মানুষ এ ওই বয়স হয়ে গেল, তার সবকিছু ফুরায় গেল। এটা নয়েজ হইতেছে মনে হয় না? হ্যাঁ, একটু তো নয়েজ নয়েজ লাগতেছে তো। আচ্ছা, এনিওয়েজ, হ্যালো, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা তো প্রায় শেষের দিকে একটু বলি। এইজন্য ডক্টর প্রফেসর ইউনূসের এই কথাটা ভালো লাগে। "There is no retirement" হ্যাঁ? মানে অবসরের যে ধারণাটা সেটা উনার কাছে নাই এবং উনি এটা প্রমোট করে। অনেক মানুষ আছে যে না এখন আমার রিটায়ারমেন্টে যাইতে হবে কারণ সে বৃদ্ধ হয়ে গেছে তাই। জিনিসটা তো আসলে এরকম না। বরঞ্চ ওই যত বয়স হয় তখন যেহেতু উইজডম বেশি তখন মানুষের আরো কন্ট্রিবিউট করার কিন্তু জায়গা থাকে। এটা কিভাবে কন্ট্রিবিউট অনেকে চিন্তা করে যে বয়স হয়ে গেছে তার এনার্জি ফুরায় গেছে। এনার্জি তো হ্যাঁ, শারীরিক সক্ষমতা কমে যায়। দ্যাটস ট্রু। কিন্তু হিউম্যান বিং তো শারীরিক সক্ষমতা দিয়ে হিউম্যান বিং এর কনসেপ্টটা না। হিউম্যান বিং এর শক্তিটা কই? চিন্তায়। ও, হিউম্যান বিং এর শক্তিটা হইতেছে বুদ্ধিতে, ইন্টেলিজেন্স এ। হুম, তো ওই শক্তি তো ডে বাই ডে সে ডেভেলপ করতেছে। সো ওল্ড এজ মানে হ্যাঁ, এন্ড না। ওল্ড এজ বলতে পারে নিউ বিগিনিং হইতে পারে। যে হুম, নতুন উইজডম আসতেছে, নতুন ইনোভেটিভ আইডিয়া আসতে পারে। ইনোভেটিভ আইডিয়া কিন্তু শুধু ওই ইয়ং দের দিয়ে হবে তা না। ইনোভেটিভ আইডিয়া যারা ওল্ড এজ হইছে তাদের দিয়েও হইতে পারে। কারণ প্রতিনিয়ত হুম, উইজডম এড হচ্ছে এখানে। কনসেপ্ট ডেভেলপ হুম। করার উপায় তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মানে একটু দেখি, আপনার স্লাইড থেকে আরো দেখাবেন, মানে বলবেন নাকি আমি বলবো? না, এখন আরেকটা লাইন আছে। এখানে আমার এটাও ভাল হ্যাঁ, লাগছে। লাইফের একটা ডেফিনিশন এই আ মানে ডেফিনিশনটা ভাল লাগছে। মানে একজন একটা মহিলা জিজ্ঞেস করছিল থমাস হুম, এডিসনকে যে,
ইলেকট্রিসিটি জিনিসটা কি। তখন সে বলতেছে যে ইলেকট্রিসিটি এরকম একটা জিনিস, মানে এটা একটা এনার্জি, ঠিক আছে, and use it. Electricity is a name we give an invisible power. Electricity এটা একটা নাম দেই যেটা একটা ইনভিজিবল পাওয়ারকে আমরা ডিনোট করি। We do not fully comprehend, যেটা আমরা fully comprehend করি না, but we learn all we can about the principle of electricity and uses. মানে আমরা যেটা করতে পারি, যেটার প্রিন্সিপালটা কি সেটা জানতে পারি এবং এটার ব্যবহারটা কি। ঠিক সেম ওয়ে লাইফের ব্যাপারটা আসে। লাইফটা আসলে ভেরি টাফ টু ডিফাইন, বাট লাইফের একটা এসেন্স হইতেছে, হ্যাঁ এটা একটা এনার্জি, এটা আমরা সবাই বুঝি এবং এটাকে আমরা ইউজ করতে পারি সেটাও আমরা জানি, এবং এটা ইউজ করার ওয়ে কিন্তু কাউন্টলেস, ঠিক আছে। সো এই জিনিসটাই যে জানা, মানে লাইফ অনেক পাওয়ারফুল একটা এনার্জি, এটা লাস্ট চ্যাপ্টারের এই এবং লেসন। তো এই একটা থট নিয়ে বইটা শেষ করছে আর কি, যে লাইফ ইজ এন এনার্জি এবং এটাকে ইউজ করার মাল্টিপল ওয়েজ আছে, এন্ড উই হ্যাভ টু অলওয়েজ স্ট্রাইভ টু ফাইন্ড আউট নিউ ওয়েজ, যে কিভাবে এটাকে মোর প্রোডাক্টিভ এন্ড পজিটিভ ওয়েতে ইউটিলাইজ করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু শেষের দিকে যাই। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাইছিলাম যে এজটা কিন্তু কোনো নাম্বার না, কিন্তু একটা উইজডমের ব্যাপার। যেমন এখানে যে বলা হয়েছে, আচ্ছা মানে আমরা এই মানে আমি এই কনসেপ্টটা আনতে চাইছিলাম, কনসেপ্ট না মানে এই চিন্তাটা, যেমন আমরা মনে করি যে বয়স বাড়লেই মানুষ ওয়াইজ হয়ে যায়, বা মনে করি না, হয়তো এটা ডিফল্টলি ধরে নেই যে সে বেশি জানে, আসলে কিন্তু সে যদি নিজেকে ইমপ্রুভ না করে তাহলে কিন্তু মানে ওয়াইজ হতে পারবে না, বয়সই যাবে। মানে এখানে একটা পয়েন্ট আনছিল কোথাও যেন, আচ্ছা এটা পরে বলতেছি, যেমন ম্যানস লাইফ ইজ স্পিরিচুয়াল এন্ড ইটারনাল, দ্য বাইবেল সেজ দ্যাট গড ইজ লাইফ, লাইফ ইজ সেলফ রিনিউইং ইটারনাল। মানে বলছে লাইফটা, মানে লাইফটা হলো গড, আর গডই লাইফ, এটা সেলফ রিনিউইং একটা বিষয়, লাইফ কখনো শেষ হয় না, ইনডেস্ট্রাক্টিবল এন্ড ইজ দ্য রিয়ালিটি অফ অল মেন। এখন আমার একটা প্রশ্ন এই কারণে আমি করছিলাম যে, সো ইজন্ট দিস ভেরি লাইফ আনরিয়াল অর আনলাইফ, মানে আমরা যে লাইফটা লিড করতেছি, জীবন যাপন করি, সেটা কি আসলে আনরিয়াল না অথবা আনলাইফ না? কারণ আমরা এই লাইফটা তো মারা যায়, এই লাইফটা তো শেষ হয়ে যায়, বলতে গেলে আর কি, যে আনলাইফ না, যে অ্যাজ লাইফ নেভার ডাইজ এন্ড উই সি আওয়ার লাইফ এন্ডস। মানে এই প্রশ্নটা আমি করছিলাম তখন নোট করার সময়। ওকে, মানে এটা তো ধর্মতেও এরকমই বলে যে এটা আসল জীবন না, বাস্তব জীবন না। হ্যাঁ, বাস্তব জীবন না। আচ্ছা, পরে এখানে বলা হয়েছে যে রালফ ওয়ালডো ইমারসন, সে একটা কথা বলছে যে উই ডু নট কাউন্ট এ ম্যানস ইয়ার্স আনটিল হি হ্যাজ নাথিং এলস টু কাউন্ট। মানে আমরা মানুষের জীবন গণবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার কিছু মানে অন্য কিছু গণার মানে আছে, বা অর্থাৎ মানুষের যদি কিছু দেওয়ার থাকে, ওইটা থাকা পর্যন্ত আমরা মানুষের লাইফটা কত বছর হয়েছে ওটা গণবো না, মানুষ কি দিল ওইটাই গণবো। যেমন your gray hairs are essential, are an asset। আচ্ছা বলেন যদি কিছু বলেন। না আমি একটু বুঝতে চাইতেছি, মানে লাইনটা একটু লাগতেছে, একটু লাইনটা একটু দেখাও না আবার। We do not count a man's years until he has nothing else to count। মানে মানুষের বয়স আমরা গণনাই করি না যদি না সে until he has nothing else to count, যদি তার আর কিছু কাউন্ট করার না থাকে। মানে এটাতে কি মিন করছে, কি বুঝছো আমাকে একটু ক্লিয়ার করো তো, আমি একটু কনফিউজড আর কি। মানে এখানে বলতেছে যে আমরা মানুষের লাইফটা গণনা করি না যতক্ষণ পর্যন্ত না তার মানে অন্য কিছু গণার মানে। আচ্ছা আমি একটু সহজে বুঝাই, এটা তো মানে কি ওরা মনে হয়, আমি একটু ক্লিয়ার করি যদি আমি এটা বুঝছি এটা ঠিক কিনা, যে মানুষের বয়সটা তার কাউন্টের তারা গণনায় ধরে না। হ্যাঁ মানে হ্যাঁ, যদি অন্য কোনো কিছু না থাকে কাউন্ট করার, তাহলে মানুষের বয়সটা, হ্যাঁ আচ্ছা বুঝতে পারতেছি। মানে এটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলা তো, হ্যাঁ এইজটা তো কনসার্নেরই বিষয় না আর কি, এটা বুঝাইছি। মানে আমরা মানুষের লাইফটা তখনই গণবো যখন তার দেওয়ার কিছু থাকবে না, তখনই লাইফটা কয় বছর হয়েছে ওটা গণবো। এটা যদি পজিটিভলি বলি তাহলে এটা এই ভাবটা পাওয়া যায়, আর নেগেটিভলি বললে একটু চিন্তা করতে কঠিন হয়। আচ্ছা, ইওর গ্রে হেয়ারস আর অ্যান অ্যাসেট, এটার ভিতরে বলা হয়েছিল যে এই কথাটা, যে আপনার যে গ্রে হেয়ার সেটা একটা অ্যাসেটের মতো, কিন্তু আমি ইফ যুক্ত করছি, ইফ দিয়ে রাখছি। এটার কারণ কি? কারণ এরকম মানুষ দেখেন, এরকম গ্রে হেয়ারের মানুষ আছে না, মানে গ্রে বা
তাদের কাছ থেকে কি আমরা সবসময় সলিউশন পাই? না। পাই না। কিন্তু এখন এই ওশোর মতো মানুষ আছে, তারা জীবনের অনেক অনেক উত্তর দেয়, সেটা থেকে আসলে কিন্তু মানুষ উপকৃত হতে পারে। হ্যাঁ। তো সবার জন্য এটা না, ইফ আছে, একটা বড় ইফ আছে। পরে লাস্টের দিকে যদি যাই, মানে বলছে যে এর লেখকেরই মনে হয় ফাদার, সে ফ্রেঞ্চ শিখছে 65 বছর বয়সে এবং অথরিটি গেইন করছে ওটার 70 বছর বয়সে। মানে ফ্রেঞ্চ ভাষার উপর হয়তো এটা বলতে চাইছে। আর মার্কুস বা হ্যাঁ মার্কাসই ধরলাম, মার্কাস কেটোই ধরলাম, এটা সে আচ্ছা, গ্রিক লার্নিং শিখছে এজ এট 80 বছর বয়সে। 65 ভেরি 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 ইন্টারেস্টিং, মানে খুবই, কারণ সায়েন্টিফিক, আসলে সায়েন্টিফিক বলা যায় না, রিসার্চ যেটা শো করে যে মানুষের ল্যাঙ্গুয়েজ শেখার ক্যাপাবিলিটি আসলে ওভার দ্য এজ এটা ডিক্লাইন করে। হ্যাঁ, সো ফার হ্যাঁ ইটস প্রুভেন, সো ফার মানে যতগুলা ল্যাঙ্গুয়েজ রিলেটেড লিটারেচার আছে, স্টাডি তাই বলে। আর একদম পিক হ্যাঁ আওয়ারে থাকে হচ্ছে একটা এজ আছে, এটা সার্টেন টার্মটা মনে নেই, ধরো 6 থেকে 10 বছর। এই সময়ে একটা বাচ্চা চাইলে ৩টা ৪টা ল্যাঙ্গুয়েজ একসাথে ক্যাপচার করতে পারে আরকি। সো আচ্ছা 65 এ গিয়া ৫ বছরের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজকে একদম অথরিটি নিয়ে আসা, ইটস হ্যাঁ প্রেজওয়ার্দি। হ্যাঁ আনবিলিভেবল মনে হইতেছে মানুষের মানে মানুষ মূলত আনবিলিভেবল কিছু করতে পারে। হুম। আর গ্রিক শিখছে একজন 80 বছর বয়সে। হ্যাঁ রোমান প্যাট্রিয়ট একজন, যাই হোক। পরে গ্রিক ফিলোসফার সক্রেটিস যে, সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখছিল 80 বছর বয়সে। আর আমরা চিন্তা করবো 80 বছর বয়সে আমরা বুড়া হয়ে থুরথুরা কাঁপতে থাকবো, তাহলে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরবোই কেমনে? আর সেই জায়গায় সক্রেটিস 80 বছর বয়সে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখছে। মানে কতটুকু প্রেসিশন থাকলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখা যায়। হ্যাঁ, নাইস। না, তারপরে এগুলা ইন্সপায়ারিং। ভাল লাগলো আরকি। লাস্টের দিকে এগুলা হ্যাঁ কিছু সক্রেটিস ইন্সপায়ারিং। আমাদের পরিচিত লোক, মানে গ্রিক ফিলোসফার, আমরা অনেক সময় বলি সক্রেটিসের নাম, রিলেট করতে পারবে অনেকেই। আচ্ছা তারপরে বলা হয়েছে যে, এটা লাস্ট স্লাইড আমাদের আজকের, ইউ আর এ সন অফ ইনফিনিট লাইফ, মানে অর ইনফাইনাইট যেটাই বলি, ইনফিনিট লাইফের আমরা সন্তান। যেটা খ্রিস্টান ধর্মে একটা কনসেপ্ট আছে যে মানে বলা হয় যে যীশু খ্রিস্টকে বলা হয় আল্লাহর পুত্র। আসলে সবাই আমরা আল্লাহর পুত্র, মানে আমরা আল্লাহর থেকেই তৈরি, আল্লাহর কাছেই চলে যাবো, আল্লাহর সৃষ্টি মানে আল্লাহর পুত্র। কনসেপ্টটাকে মানুষ একটু নেগেটিভলি নেয়, কিন্তু নেগেটিভ নেওয়ার কিছু নেই, সবাই আমরা আল্লাহর সন্তান। হুইচ নোস নো এন্ড, লাইফ এটাই কোনো এন্ড নাই এটার, অ্যান্ড ইউ আর এ চাইল্ড অফ ইটার্নিটি। এটাই আমাদের আজকের স্লাইড ছিল। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন যারা করেননি। আর ভাইয়ের যদি কিছু বলা থাকে অফকোর্স এর বলতে মধ্যে পারেন। তো একটা বই মানে শেষ হলো আমাদের, মানে কিছুটা আলোচনা, এবং ডেফিনেটলি হ্যাঁ আলোচনার সম্পূর্ণতা অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। সো এইগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে কনসেপ্টটা এরকম, হ্যাঁ আমাদের হচ্ছে আমাদের শেয়ারিং গুলা শেয়ার করা একজনের সাথে আরেকজনের এখান থেকে যতটুকু শেখা যায়। হ্যাঁ, লার্নিং এর মানে অনেক সিম্পল মেসেজ, অনেক বড় বড় ডিপ লার্নিং থাকে, মানুষের জীবন হ্যাঁ পরিবর্তনকারী লার্নিং থাকে। সো উদ্দেশ্যটা হচ্ছে যে এগুলো আলোচনা করতে করতে এটলিস্ট কেউ যদি এখান থেকে কিছু টিচিং, মানে কিছু লার্নিং সেও পায় ডেফিনিটলি। যেমন আজকের কথা যদি বলি, আজকে কিছু ইন্সপিরেশনাল কথা শুনলে আমিও নিজে মোটিভেটেড। হ্যাঁ, আমি এখন একটা যেমন ল্যাঙ্গুয়েজ দু একটা শিখতেছি। বলেন দেখি। যেমন ও একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ শিখতেছি আমি এখন। ফর ইনস্ট্যান্স তো হ্যাঁ 65 এইজে যদি একটা ল্যাঙ্গুয়েজ মানুষ অথরিটি নিয়ে আসতে পারে, সো মানে এটা আমাকে প্রভোক করলো যে তাহলে তো হ্যাঁ, শুধু মানে 65 না, 80 তেও কিন্তু গ্রিক শিখছে একজন, হ্যাঁ, গ্রিক গ্রিক মোটামুটি শিখছে। একটা সো ভাষা। আরো টাফ। গ্রিক তো হ্যাঁ, জানি না, শিখি নাই কখনো, বাট এট লিস্ট কনসিভ মানে করতে পারি বলা বা যায় জানি। যে আর্কাইক ল্যাঙ্গুয়েজ, তো গ্রিক তো অনেক আগের, হ্যাঁ। গ্রিক ল্যাটিন এগুলি অনেক আগের ল্যাঙ্গুয়েজ। যদিও গ্রিক এখন ল্যাটিনটা এত চলে না, কিছু হয়তো আপনার যে কি জানি বলে ভ্যাটিকান সিটিতে ল্যাটিন মনে হয় এটা চলে, আমি এতটুকু সার্চ করে দেখলাম। আর গ্রিকটা শুধু গ্রিস বা সাইপ্রাস এই দিকে চলে। সো আর মানে এটা ফ্রেঞ্চ একটা তো কয়েকটা মোটিভেশনের দেশ চলে। জায়গা না? এটা একটা মোটিভেশনের হ্যাঁ জায়গা আরকি আমার কাছে লাগলো। অবশ্যই। তারপরে লাইফটাকে নতুনভাবে দেখা, এইজ এইজটাকে হ্যাঁ বার্ডেন না মনে করা, এইজটাকে অ্যাসেট মনে করা। যখন পজিটিভ ভাইব থাকে ওটাকে ইউটিলাইজ করা হবে, সো আরো পজিটিভ আউটকাম আসবে। সো এই ধরনের হ্যাঁ পজিটিভ ফিলিং যেমন আমার কাছেই আসছে। মানে এই মুহূর্তে আরো হয়তোবা ঘাটাঘাটি করলে আরো কয়েকটা পাওয়া যাবে। সো বই পড়ার একটা সুবিধা কি? মানে মানে অনেক ইন্সপায়ারেশনাল এবং রিয়েল যে ঘটনাগুলা, রিয়েল ঘটনার উপরে বেস করে যে ইমোশনটা তৈরি হয়, ফেক না। ওই হ্যাঁ জিনিসগুলো আসলে ডেভেলপ করা সম্ভব আরকি আমার কাছে মনে হয়। সো ওই হ্যাঁ উদ্দেশ্য নিয়েই আমরা নিজেদের হেল্প হইতেছে। আমরা প্রাইমারিলি এটা সেলফ হেল্প হচ্ছে। ওই উদ্দেশ্যেই পডকাস্ট গুলা করা, এবং এট দ্য সেম টাইম যদি কেউ শুনে তাদেরও জন্য একটা সেলফ হেল্প, মানে এট লিস্ট একটা ওয়ে পায়। আমরা তো হেল্প করতে পারব না। আমরা লার্নিংস গুলা শেয়ার করতেছি। এখান থেকে যে যেভাবে নিজেকে হেল্প করার লার্নিংটা পায় আরকি। এটাই হ্যাঁ ভালো লাগবে।
সো অবশ্যই এটাই কমেন্ট করে তাহলে। জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করবেন। অন্য মানুষ হ্যাঁ। দেখলে বুঝলো। হ্যাঁ? আর যেকোনো কনসেপ্ট, যেকোনো আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে শেয়ার করলে আমাদের আরো ভালো লাগবে। যে আচ্ছা আপনি এটা বুঝতে পারতেছেন। তার মানে আমরা হয়তোবা ফ্রুটফুল কিছু জিনিস প্রোডিউস করতেছি আরকি। দ্যাটস অল। ওকে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ওকে। আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।